অয়নের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। হাতের মোবাইলটা কাঁপছে। সাগ্নিক ওপাশ থেকে অনবরত চিৎকার করে যাচ্ছে, অয়ন, আছিস? হ্যালো। কিন্তু অয়নের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। দরজার নিচের সেই কালো ধোঁয়াটা এবার ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। অদ্ভুত এক পচা গন্ধ আর কনকনে ঠান্ডায় ঘরটা ভরে গেল। দরজার ওপাশ থেকে সেই পরিচিত গলার স্বর এবার বদলে গিয়ে বিকট এক ঘরে আওয়াজে পরিণত হল। খুলবি না মানে? কতক্ষণ আটকে রাখবি নিজেকে? হঠাৎ অয়ন দেখল দরজার কাঠের পাল্লাটা যেন ভেতর দিকে বেঁকে আসছে। কেউ একজন প্রচণ্ড জোরে ধাক্কা দিচ্ছে ওপাশ থেকে। সে আর এক মুহূর্ত দেরি না করে জানলার দিকে দৌড়ে গেল। দোতলার জানলা, নিচে লাফ দেওয়া বিপজ্জনক, কিন্তু এই ঘরে থাকা আরও ভয়ঙ্কর। অয়ন জানলা খুলে নিচে লাফ দেওয়ার ঠিক আগের মুহূর্তে পেছন ফিরে তাকালো। দেখল দরজার খিলটা আপনা আপনি খুলে গেছে। দরজার ওপাশে কেউ নেই, কিন্তু ঘরের মাঝখানে সেই কুচকুচে কালো ধোঁয়াটা একটা বিশাল মানুষের আকার ধারণ করেছে। তার কোনো মুখ নেই, শুধু জলজলে দুটো লাল চোখের মণি আগুনের মতো জ্বলছে। অয়ন আর দ্বিধা না করে চোখ বন্ধ করে জানলা দিয়ে নিচে লাফ দিল। পরদিন সকালে গ্রামের মানুষ অয়নকে বাগানের ঝোপের ভেতর অচৈতন্য অবস্থায় খুঁজে পায়। তার জ্ঞান ফেরার পর সে যখন পুরো ঘটনাটা সাগ্নিককে বলে, সাগ্নিক ফ্যাকাশে মুখে অয়নের একটা হাত চেপে ধরল। অয়ন অবাক হয়ে দেখল তার হাতের কবজিতে কালো কুচকুচে একটা হাতের ছাপ বসে গেছে, যেন কেউ বরফ ঠান্ডা হাতে তাকে ধরার চেষ্টা করেছিল। সাগ্নিক ফিসফিস করে বলল, ওই ঘরটা আমার ঠাকুরদা অনেক বছর আগে তালাবন্ধ করে দিয়েছিলেন, কারণ ওটা মানুষের ঘর ছিল না, ওটা ছিল ছায়া শরীরীদের ঘর। তারা একবার কাউকে ডাকলে তাকে নিয়ে ছাড়ে।